আর ক্লাবেও বেডরুম তৃণমূল করবো একটু ফুর্তি ফার্তা হবে না, এটা হয় নাকি? তোমরাও এমন প্রশ্ন করো না। তৃণমূল করব, মাল কামাবো, একটু ফুর্তি ফার্তা হবে, মহিলারা আসবে, তাদের সঙ্গে পার্টি হবে। দুটো তাজমহলের মতন বাড়ি। রাজীব শেখকে জিজ্ঞেস করা হলো, আপনার দুখানা বাড়ি একই রকম দেখতে, একদম তাজমহলের মতন। বললো দুটো বউ, তার জন্য দুটো বাড়ি করে নেবে। হ্যাঁ, হয়তো দেখা যাবে 635 crores এর মধ্যে 600 crores চুরি হয়েছে, আর 35 crores হয়তো খরচা হয়েছে, তাও বিরিয়ানির বিল। সেই জন্য তদন্ত হোক না, তদন্ত হওয়া উচিত, বাট পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে কিছু হওয়া উচিত না। কেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে মানুষের অসুবিধা হচ্ছে, কেন অন্নপূর্ণা ভান্ডারে এতগুলো ক্রাইটেরিয়া, সেগুলো নিয়ে কেউ মাথা গলাবেন। খালি টিভি খুলেই দেখবে অভিষেকের পিছনে পুলিশ। আর পরশুদিন আমাদের সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপাল প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন দিল্লি থেকে, ইন্ডিয়া ব্লক এবং তাদের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। মমতার তৃণমূলের সঙ্গে জাতীয় কংগ্রেসের মার্জার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আসা, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়। অন্যের হাতে ভুল হলে উনি আক্রমণ করতে পিছপা হন না, কিন্তু নিজে ভুল হলে স্বীকার করতে পিছপা হন, সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে ভয় পান। এইটাই হচ্ছে নরেন্দ্র মোদী। অভিষেক ব্যানার্জি হাজিরা নিয়ে এত টালবাহানা করছেন কেন, আপনার কি মনে হয়? এটা একটা পলিটিক্যাল অপটিক্স। বিজেপিও অভিষেককে ঢোকাবে না সহজে, যাতে আমরা একটু আগে আলোচনা করছিলাম আমরা নিজেদের মধ্যে ইনফরমালি, বিজেপিও চট করে অভিষেককে ঢোকাবে না। অভিষেক যত মার্কেটে ঘুরতে থাকবে, তোমরা নিউজ করতে থাকবে, আমরা নতুন সরকারের কর্মসূচি নিয়ে আলোচনা করব না, নতুন সরকারের কে কোন মন্ত্রী হলো সেটা নিয়ে আলোচনা করব না, আমরা শুধু কালীঘাট থেকে হরিশ মুখার্জি রোড গোল 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 ঘুরতে থাকবো। সেই জন্য অভিষেককে ওরা ঘোরাবে। এখন ইডি যাবে, সিবিআই যাবে, সিআইডি যাবে, সারা দিন সংবাদ মাধ্যম ওদের নিয়ে ব্যস্ত থাকবে। ওদের নতুন সরকারের কর্মসূচি নিয়ে কেউ মাথা গলাবে না। কেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে মানুষের অসুবিধা হচ্ছে, কেন অন্নপূর্ণা ভান্ডারে এতগুলো ক্রাইটেরিয়া, সেগুলো নিয়ে কেউ মাথা গলাবেন। খালি টিভি খুলেই দেখবে অভিষেকের পিছনে পুলিশ, আর শুভেন্দু অধিকারী দূর থেকে ভাষণ দিয়ে যাচ্ছে এবং ভাইপো আর পিসিকে গালাগাল দিয়ে যাচ্ছে। এটা একটা পলিটিক্যাল অপটিক্স যেটা জেনারেট করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। যদি অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যদি কোনো ভুল করে থাকে, তা সেটা নিয়ে যদি কোনো ভুল, মানে তাকে তো শাস্তি পেতেই হবে, তার জন্য তো বিচার ব্যবস্থায় তাকে অংশগ্রহণ করতেই হবে। তাহলে সেটা কেন নিয়ে আমরা দেখাবো না? দেখে যখন শাস্তি পাবে তখন দেখাবে। এখনো যে পায়চারি করছে হরিশ মুখার্জি থেকে কালীঘাট, এখন ওটা দেখাবে। কারণ বিজেপির চাহিদা ওটাই, যে আমাদের সরকারকে নিয়ে এখন কেউ কোনো প্রশ্ন করবে না, আমরা ততক্ষণে গুছিয়ে নেব। প্রয়োজন হলে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত 15 বছর 20 বছর ধরে ভারতীয় জনতা পার্টি ইউজ করছে। যেই প্রয়োজন ফুরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেঁড়া কাগজের মতন ফেলে দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় 10 নম্বর জনপথে গিয়ে পায়ে ধরে বসে রয়েছে। তা বিজেপির হচ্ছে এটাই চরিত্র। এখন অভিষেককে ঘোরানো দরকার ওদের, সেই জন্য ঘোরাচ্ছে। যেই মনে করবে যে সেই টাইমটা আমরা কাভার করে ফেলেছি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইন ব্যবস্থার হাতে তুলে দিয়ে শাস্তি পাওয়ানো দরকার, ঠিক তাই হবে। ভোটের রেজাল্ট বেরিয়েছে 1 মাসও হয়নি, ভেবেছিলেন এরকম ভাবে ভেঙে যাবে দলটা? যে দলের কোনো আদর্শগত ভিত্তি নেই, যে দলটা একটা মানি মেকিং মেশিন, 49 বছর জাতীয় কংগ্রেস বাংলার মাটিতে ক্ষমতায় নেই, ঠিক? দল কি ভেঙে গেছে? অনেক লোক চলে গেছে, দলটার তো অস্তিত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1 মাসের মধ্যে সিম্বলও চলে যাবে মনে হচ্ছে। সংসদীয় এবং পরিষদীয় আইন অনুযায়ী 2/3 বেশি নির্বাচিত জনপ্রতিনিধি যেদিকে যাবে, সেই দিকে দলের তহবিল, দলের সিম্বল সব চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো টর্চ লাইট, সাবান, ঝাড়ু এইসব হাতে নিয়ে পরে ভোটে দাঁড়াবেন। দলটাই উঠে গেছে, কারণ এখন আর পয়সা রোজগার হবে না, তাই দল ছেড়ে চলে গেছে। এর জন্য নিয়ম হচ্ছে আদর্শগত ভিত্তি দরকার যে কোনো সংগঠনের বেঁচে থাকার জন্য। আমরা দেখলাম মমতা ব্যানার্জিকে সোনিয়া গান্ধীজির সাথে মিটিং করতে। এই মিটিংটা করে যদি কোনোদিনও মমতা ব্যানার্জি আপনাদের কংগ্রেসে ঢোকে, আপনারা কি পাবেন? মমতা ব্যানার্জি না একটা প্ল্যাটফর্ম পাবে, আপনারা কি পাবেন? প্রথম কথা, তৃণমূল নামক কোনো দল নেই, এখন আর এক্সিস্ট করে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে হলেও কংগ্রেসের একজন সদস্য হিসাবে ঢুকতে হবে। সেটাও কতদূর বাস্তব বাংলার প্রেক্ষিতে
এটা অনেক আলোচনার বিষয় আছে। আমার সর্বভারতীয় নেতৃত্ব অত্যন্ত সংবেদনশীল। তারা বাংলার কংগ্রেস কর্মীরা যারা অত্যাচারিত হয়েছে তৃণমূলের হাতে, যাদের বাড়ি ঘর দৌড় জ্বালানো হয়েছে, যারা খুন হয়েছে এই 15 বছরে, তপন কান্দু থেকে ফুলচাঁদ শেখ যারা খুন হয়েছে, তাদের পরিবারের সেন্টিমেন্ট না দেখে এরকম কোনো ডিসিশন সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে বলে আমি দলের একজন মুখপাত্র হিসাবে আমি মনে করি না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকা বা বেরোনো সেগুলো এখন সময়ের গর্ভে রয়েছে। যখন হবে তখন আলোচনা করা যাবে। আর পরশুদিন আমাদের সাধারণ সম্পাদক সংগঠন কেসি বেণুগোপাল প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন দিল্লি থেকে, ইন্ডিয়া ব্লক এবং তাদের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। মমতার তৃণমূলের সঙ্গে জাতীয় কংগ্রেসের মার্জার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আসা, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। সুরেন্দ্রনাথ কলেজ থেকে যেই সব জিনিসগুলো বেরোলো, আপত্তিকর কিছু জিনিস বেরোলো, উয়ে খাওয়া টাকা বেরোলো, এগুলো দেখে কি মনে হচ্ছে এরম চলছিল বাংলাটা? হ্যাঁ, এরকমই তো চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হাতের মুঠি আলগা করে, আমি তো আবার এক কথা বলছি, নৈতিক ভিত্তি যদি কোনো সংগঠনের না থাকে তাহলে তাকে কিভাবে তুমি সাপ্লিমেন্ট করবে? পয়সা দিয়ে, পয়সা রোজগার করার ব্যবস্থা দিয়ে। দলের ম্যাসকট হিসাবে কারা উঠে এলো? শাহজাহান, জাহাঙ্গীর, জেসিবি, সোনা পাপ্পু, এরা উঠে এলো। জাতীয় কংগ্রেসের ম্যাসকট তো তারা নয়। তৃণমূল কংগ্রেসের ম্যাসকট হচ্ছে অনুব্রত, শাহজাহান, জাহাঙ্গীর, সোনা পাপ্পু, জেসিবি, এরা হচ্ছে ম্যাসকট। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে? কারণ উনি জানেন ওনার দলের কোনো আইডিওলজিক্যাল বেস নেই। আইডিওলজিক্যাল বেস না থাকলে যে কোনো রাজনৈতিক দলের এই করুণ পরিণতি হয়। তা বলে বেডরুম পাওয়া যাবে, এগুলো কি হ্যাঁ। দরকার? এটা তো বুঝলাম না। আর ক্লাবেও বেডরুম, তৃণমূল করবো, একটু ফুর্তি ফার্তা হবে না, এটা হয় নাকি? তোমরাও এমন প্রশ্ন করো না। তৃণমূল করবো, মাল কামাবো, একটু ফুর্তি ফার্তা হবে, মহিলারা আসবে, তাদের সঙ্গে পার্টি হবে। তা কলেজের ইউনিয়ন রুম হয়েছে তো কি হয়েছে? তৃণমূল মানেই ফুর্তি, টাকা রোজগার। রাজীব শেখ একজন পঞ্চায়েত, কোন জেলা আমি ভুলেও গেছি, এত বই তো আজকে সব বলছো। দুটো তাজমহলের মতন বাড়ি। রাজীব শেখকে জিজ্ঞেস করা হলো, আপনার দুখানা বাড়ি একই রকম দেখতে, একদম তাজমহলের মতন। বললো দুটো বউ, তার জন্য দুটো বাড়ি করে রেখেছে। জয়প্রকাশ বাবুকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল উনি গাড়ি থেকে নামবেন না। একবার উনি উড়ন্ত একটা আক্রমণ হয়েছিল ওনার উপর, কিন্তু এখন উনি গাড়ি থেকে নামতে কিছু চাইছেন। উড়ন্ত আক্রমণ হয়নি, ওনার পাছায় লাথি মেরে ওই কচু বনে ফেলে দেওয়া হয়েছিল ওই করিমপুরে যখন উনি দাঁড়িয়েছিলেন বিধানসভা নির্বাচন। তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে চলে এসেছিল, মাঝে বিজেপিতে চলে গেছিল, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে চলে এসেছিল। তারপর ওনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে। ফিনান্সিয়াল ইররেগুলারিটিস, অন্যের বাড়ি দখল করা। ইন্ডিভিজুয়ালি কে কোথায় কি পাপ করছে আমরা যতই রাজনীতি করি অত তো খবর রাখা সম্ভব না। সংবাদ মাধ্যম এবং তদন্তকারী সংস্থারা যেগুলো মানুষের সামনে নিয়ে আসে সেগুলোই আমরা জানতে পারি। গ্লোবাল বিজনেস সামিটের জন্য আবার দেখলাম 635 crores একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হয়েছিল ওই গ্লোবাল সামিট করার জন্য। এটা নিয়েও এখন নাকি তদন্ত। হ্যাঁ, হয়তো দেখা যাবে 635 crores এর মধ্যে 600 crores চুরি হয়েছে, আর 35 crores হয়তো খরচা হয়েছে, তাও বিরিয়ানির বিল। সেই জন্য তদন্ত হোক না, তদন্ত হওয়া উচিত, বাট পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে কিছু হওয়া উচিত না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নিশ্চয়ই, আমি তৃণমূল কংগ্রেসকে ঘেন্না করি। ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস একটা পচা ডোবা, আমি কংগ্রেস করতাম ভাবলেও আমার ঘেন্না করে, ঠিক একইভাবে আমি তৃণমূল কংগ্রেসকে ঘেন্না করি। কিন্তু তার মানে এই নয় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো পলিটিক্যাল ভেন্ডেটা নিয়ে তদন্তকারী সংস্থাকে কাজে লাগাবে। নতুন সরকার এলো, নতুন সরকার আসার পরে দেখলাম আমুলের ফ্যাক্টরিটা এসে গেল, প্লাস এখন বলছেন টাটাকেও ফেরানো হবে, তাপসবাবু বলছেন। আপনার কি মতামত? খুব ভালো কথা। বাংলার মা বোনেরা, ছেলেমেয়েরা চাকরি পাক, তাদের যেন অন্য রাজ্যে যেতে না হয়। ফ্যাক্টরি হোক, কলকারখানা হোক, তার জন্য দরকার পরিবেশ। যদি বিজেপি তৃণমূলীকরণ হয়ে যায় শ্রমিক ভট্টাচার্যের ভাষায়, তাহলে সেই পরিবেশ তৈরি হবে না, একই জিনিস হবে। যদি তৃণমূলীকরণ না হয়, পরিকাঠামো উন্নয়ন যদি ভারতীয় জনতা পার্টির সরকার করতে পারে, নতুন নতুন কলকারখানা, ফ্যাক্টরি হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে, তোমাদের অ্যাক্টিভিটি বাড়বে, তোমাদের রোজগার বাড়বে, মিডিয়া আরো প্রসারিত হবে। তখন শুধু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্টোরি না, তোমরা টাটা, বিড়লা, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউসের বড় বড় পদাধিকারীরাও ইন্টারভিউ করতে যাবে। সম্পূর্ণ একটা অন্য ধরনের পরিবেশ হবে। আমি যদি একটু সেন্ট্রাল নিয়ে আলোচনা করি, আমরা দেখলাম গালফ অফ ওমানের ওখানে 3টে শিপ আমেরিকান নেভি দ্বারা, ইন্ডিয়ান ম্যানেজ শিপ, তার উপর আক্রমণ করা হলো, 3জন ভারতবাসীর মৃত্যুও হলো। এটা নিয়ে আমাদের সরকারও নীরব,
আমাদের অপোজিশনও নীরব, এটা নিয়ে আপনারা কেন চুপ করে আছেন? প্রথম কথা, আমি বিদেশ নীতির বিশেষজ্ঞ নই, তবে ভারতবর্ষের বিদেশ নীতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে যেখানে আমরা দেখেছি মালদ্বীপের মতন ছোট্ট রাষ্ট্র লাল চোখ করে ভারতবর্ষের দিকে তাকায়। আমেরিকাও কখনো কখনো বলে যে যাও তোমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারো। এগুলো ইন্দিরা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, রাজীব গান্ধীর সময় আমরা ভাবতে পারি না যে বিদেশি রাষ্ট্র আমাদের বিদেশ নীতিকে পরিচালনা করবেন। তার মানে ফল্টটা কোথায়? ফল্টটা হচ্ছে আমাদের বিদেশ নীতি, আমাদের তৈল নীতি, আমাদের মধ্যপ্রাচ্য নীতি, সেখানে নিশ্চয়ই কোনো গভীর একটা ক্ষত হয়ে রয়েছে এবং ক্ষতটা তৈরি হয়েছে 2014 সালের পর থেকে। তা সেটা নরেন্দ্র মোদী সাহেবকে রিপেয়ার করতে হবে। যদি রিপেয়ার করতে না পারেন, উনি ভারতবাসীর কাছে বলুন যে আমি বিদেশ নীতির ক্ষেত্রে, উনি সব নীতিতেই ফেলিওর, বিদেশ নীতির ক্ষেত্রে আমি ফেল করেছি, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। বিরোধী দলের যারা মাস্টার মাইন্ড আছে তাদের সঙ্গে উনি আলোচনায় বসবেন। কিন্তু চাইনিজ শিপগুলোতে আক্রমণ হচ্ছে না, ইন্ডিয়ান শিপগুলোতে আক্রমণ হচ্ছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। আমি জানি না চায়নার সঙ্গে আমেরিকার সখ্য কতটা, আক্রমণ হচ্ছে কিন্তু আক্রমণ হচ্ছে না। তাহলে ফেলিওর কার? নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী যারা দুদিন অন্তর ট্রাম্প 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 করতে থাকে তার উপরে আক্রমণ হচ্ছে, আর যে চায় না আমেরিকাকে লাল চোখ দেখায় তার উপরে আক্রমণ হচ্ছে না। তাহলে কোথাও একটা ফেইলড ফরেন পলিসি এর জন্য দায়ী। নরেন্দ্র মোদীজি যখন সিএম ছিলেন গুজরাটের, তখন কেরালার দুটো ফিশারম্যান মারা গেছিলেন, কেরালার দুজন ফিশারম্যান মারা গিয়েছিলেন। তখন সোনিয়া গান্ধীজিকে নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কোন জেলে ইটালিয়ান লোকগুলো আছে বলুন, কারণ আমাদের দুজন ফিশারম্যান মারা গেল কেরালা থেকে। কিন্তু এখন তিনি নীরব। আমি তো বললাম, হিপোক্রেসি নরেন্দ্র মোদীর ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রের একটা প্রধান অঙ্গ। অন্যের হাতে ভুল হলে উনি আক্রমণ করতে পিছপা হন না, কিন্তু নিজে ভুল হলে স্বীকার করতে পিছপা হন, সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে ভয় পান। এইটাই হচ্ছে নরেন্দ্র মোদী। এবং এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা সরব রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনে সংবিধান বাঁচানোর লড়াই, সংবিধান, সংবাদ মাধ্যম, আইন ব্যবস্থা যাতে নিরপেক্ষভাবে চলতে পারে, সেই লড়াই রাহুল গান্ধী লড়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী দুর্বল রাজনৈতিক চরিত্রের মানুষ, তা নইলে কখনো বিদেশি রাষ্ট্র ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের যে জায়েন্ট ইন্ডিয়া, তার প্রধানমন্ত্রীকে কেউ ধমকাতে পারে না। ওনার বিদেশ নীতির মধ্যে কোথাও একটা ব্যর্থতা রয়েছে। যত শীঘ্র সম্ভব নরেন্দ্র মোদী এই ব্যর্থতাকে সামনে রেখে, এখনো সময় আছে, বিরোধী দলগুলোর সঙ্গে বসুন, ফরেন পলিসি রিস্ট্রাকচার করুন, তাহলেই ওনার মুক্তি। তাহলে কিন্তু ভারতবর্ষ ওনার হাতে বিশ্বের দরবারে ডুবতে যাবে।